হ্যালো এভরিওয়ান। নোটিফিকেশন এসেছে এমন একটা পরীক্ষার, যে পরীক্ষাটা আমরা স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা পরীক্ষা পাবো, এবং সেই পরীক্ষাটা যে কতদিন পর হচ্ছে সে আমাদেরও সেই বছর কাউন্ট করাটা আমাদের পক্ষে পসিবল হবে না। তোমরা বুঝতেই পেরেছো আমি কি নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো অলরেডি তোমাদের কাছে নোটিফিকেশন চলে এসেছে, শর্ট নোটিফিকেশন। ব্রড নোটিফিকেশন 31 তারিখে বেরোনোর কথা ছিল, একটু দেরি হচ্ছে, বাট এত কিছু যখন এগিয়ে গেছে তখন নিশ্চয়ই পরীক্ষাটা হয়ে যাবে। তো এরপর ব্যাপার হচ্ছে যে এখানে যে কটা সাবজেক্ট আছে বা যে সিলেবাস আছে এইগুলোকে আমাদেরকে কদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এইগুলোকে আমাদেরকে কমপ্লিট করতে হবে ম্যাক্সিমাম 2 মান্থসের মধ্যে, কারণ বলা যায় না কখন পরীক্ষা হয়ে যেতে পারে। ঠিক আছে, বলা যায় না কখন পরীক্ষা হয়ে যেতে পারে। এবার একটা হিসাব দিই। এসএলএসটি যে পরীক্ষাটা বেরিয়েছিল সেখানে যখন ফর্ম ফিল আপ শুরু শেষ হলো তার 7-8 দিনের মাথায় পরীক্ষা নিচ্ছে। তোমাদের ধরো সামনে পুজো আছে সেপ্টেম্বর থেকে, তার আগে পরীক্ষা নিতে পারবে না অ্যাসিওর করছি, কারণ তোমার 28 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপই চলবে, যেখান থেকে পুজো শুরু হচ্ছে অক্টোবরে। তো 28 তারিখ পর্যন্ত যেহেতু ফর্ম ফিল আপ চলছে, 16 তারিখ থেকে ফর্ম ফিল আপের ডেট দিয়েছে। 28 তারিখ ফর্ম ফিল আপ মানে সেপ্টেম্বরে হচ্ছে না, অক্টোবরে পুজো, মানে নভেম্বরের আগে তোমাদের পরীক্ষার কোনো চান্স নেই। যদি আমি নভেম্বরই ধরি তাহলেও আমাদের কাছে আছে কতদিন না, এই সেপ্টেম্বর টুকু, অক্টোবর টুকু, এরপর নভেম্বরের কবে দেবে তার উপর নির্ভর করছে। তো আমাদের এই নির্ভরতা কেন এত বাড়াবো, তো আমাদেরকে ম্যাক্সিমাম এটা 60 দিন থেকে আমি 70 দিন ধরছি, তাহলে 70 ডেজের মধ্যে আমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। তো 70 ডেজের মধ্যে আমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে, এবং তোমরা যেখানেই অ্যাডমিশন নাও না কেন সেখানে আগে অ্যাসিওর করবে যে আপনারা পরীক্ষার আগে কোর্স শেষ করবেন কিনা, রিভাইজ দেওয়া কমপ্লিট করবেন কিনা, এইগুলো কিন্তু প্রশ্নই রাখবে। ঠিক আছে, আমাদের কাছে যখন ফোন করবে আমাদেরকে বলবে যে স্যার আপনারা এই ডেটের মধ্যে শেষ করছেন কিনা, তোমাদেরকে ডেট আমি বলে দিলাম কি হতে চলেছে, এবং রিভাইজের সময় পাবো কিনা। ঠিক আছে, এই জায়গাগুলো তোমাদেরকে প্রশ্ন করতে হবে। যদি মনে করো আমাকে কল করো, এই নাম্বারে কল করবে, আমি সব সময় তোমাদের কল ধরার জন্য রেডি আছি। 7908100347। ঠিক আছে, যদি ক্লাসে না থাকি তখন ধরবো, আর না হলে একটা মেসেজ দিয়ে দেবে। প্রশ্নগুলো যেগুলো বলেছি সেগুলো অবশ্যই করবে। এবার আসি আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সামনে, সেটা দেখো। এখানে মোটামুটি দেখো 90% স্টুডেন্টস বুঝেই গেছে যেখানে সিলেবাস কি আছে। ইংরাজি আছে, জিকে আছে বা জিএস আছে, তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তার সঙ্গে ম্যাথ আছে। তো এই সমস্ত জিনিসগুলোর মধ্যে ইংরাজির গুরুত্ব কতটা সেটা তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে। ঠিক আছে, তোমরা যদি নাও বোঝো আজকের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে বলছি কিরকম আছে, একটু আমরা দেখে নিই। দেখো এই হচ্ছে সিলেবাস। জিকে অথবা জিএস কত নাম্বার, 15 নাম্বার, অর্থাৎ 15 নাম্বারে আসবে 15টা প্রশ্ন আসবে জিকে জিএস থেকে। তোমার মার্কস থাকবে কত না 15। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা কোশ্চেন, মার্কস থাকবে কত 15। ইংলিশ থেকে 15টা কোশ্চেন, মার্কস থাকবে কত 15। ম্যাথ থেকে 15টা কোশ্চেন, মার্কস থাকবে কত 15। 60টা কোশ্চেন, 60 নম্বরের পরীক্ষা। ঠিক আছে স্যার, বাকিগুলো না হয় পরে হবে। এরপরে কম্পিউটার টেস্ট আছে, টাইপ টেস্ট আছে, তারপরে ইন্টারভিউ আছে, এবং সব থেকে বড় কথা যে মাধ্যমিক যোগ্যতায় যে নাম্বারগুলো তোমরা পেয়েছো তার উপর একটা সিলেক্টেড নাম্বার তোমরা পাবে। ঠিক আছে, তো বেশ, এইটুকু আমরা বুঝে নিলাম। এবং এর মধ্যে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি না, ইংলিশকে নিয়ে আজকে কথা বলবো যে স্যার ইংলিশের গুরুত্ব কতটা। আমি যদি বলি অপরিসীম, তুমি বুঝবে? বুঝবো না। তো দেখা যাক ইংলিশের গুরুত্ব কতটা। প্রথম যে জায়গাটা আমরা হিট করব সেটা হচ্ছে যে আমাদের যে ইংলিশটা আসবে সেটা হচ্ছে অবজেক্টিভ ইংলিশ। এটুকু তোমরা বুঝে গেছো, কারণ ইংলিশে দুটো পার্ট, একটা অবজেক্টিভ ইংলিশ, একটা ডেসক্রিপটিভ ইংলিশ। দেখো ডেসক্রিপটিভ ইংলিশ তো আসবে না, এটা তোমরা শিওর। তাহলে অবজেক্টিভ ইংলিশে কটা ভাগ না, গ্রামার আছে, ভোকাবুলারি আছে, কম্প্রিহেনশন আছে। ঠিক আছে,
এর মধ্যে আমি বাদ দেবো এইটাকে, কম্প্রিহেনশন থেকে কোনো প্রশ্ন আসবে না, 15 নম্বরের মধ্যে কম্প্রিহেনশন আসবে না। কেন দেবে কোথায়? আর একটা কম্প্রিহেনশন দিতে গেলে তার 5টা নাম্বার চাই, তাহলে এই 10 নাম্বার শুধুমাত্র গ্রামার আর ভোকাব থেকে দেবে? এবার দেখো সিলেবাস, আমি তোমাদেরকে আজকে একটা সত্যি কথা বলছি, তুমি ইউপিএসসি দাও বা তুমি এসএসসি দাও বা তুমি ডাব্লিউবিপিএসসি দাও বা তুমি গ্রুপ সি দাও, যাই দাও কেন সিলেবাস সবার সেম ইংরাজিতে, অর্থাৎ মাধ্যমিক যোগ্যতার সিলেবাস, কিন্তু ডিফিকাল্টি লেভেল আলাদা। গত বছরের যে প্রশ্ন দেখেছি সেখানে কিন্তু সত্যি সত্যি ঠিক আছে প্রশ্নটা দারুণ ইন্টেলেকচুয়াল প্রশ্ন করেছিল, ইংরাজির ক্ষেত্রে বলছি। সেখানে প্রতিটা চ্যাপ্টারকে খুব সুন্দরভাবে ধরা হয়েছে এবং কোশ্চেন গুলো ছিল খুব ট্রিকি, যার জন্য স্টুডেন্টরা অনেক ভুল উত্তর দিয়ে এসছে। ফিরি এখানে দেখো, গ্রামার যেটা আছে এবং ভোকাব যেটা আছে সেখান থেকে কি কি পার্ট তোমাদেরকে পড়তে হবে পরিষ্কার বুঝে রাখো। পার্ট অফ স্পিচ হচ্ছে একটা বড় জায়গা যে কোনো পরীক্ষার আগে, ঠিক আছে? তো এই পার্ট অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশনস, কনজাংশন এবং আর একটা জিনিস আমি এখানে ইনক্লুড করছি, সেটা হচ্ছে টেন্স, বড় জিনিস। তো এই চ্যাপ্টার গুলো তোমাকে ভালো করে অধ্যয়ন করতে হবে এবং সেখান থেকে প্রশ্ন আনসার করতে হবে, ঠিক আছে? শুধু অধ্যয়ন করলে হবে না, আমরা দেখবে যখন ছোটবেলায় পড়তাম তখন দেখবে একটা অনুশীলনী পাঠ থাকতো। অনুশীলনীটা কেন? তুমি কতটা শিখলে তার জন্য। তো সিমিলারলি আমি যখন এটাকে থিওরি আকারে পড়বো তখন কিন্তু যখন থিওরি আকারে পড়বো তখন কিন্তু আমি বুঝতে পারবো না যে কোশ্চেন টাইপ কেমন হতে পারে, ঠিক আছে? সেই জন্য ইংরাজির দেখবে 3টে সেকশন, একটা হচ্ছে কি বলতো তোমার কনসেপচুয়াল সেকশন, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সেকশন। এটা কোনো সাবজেক্টের নেই, এটা কোনো সাবজেক্টের নেই। ধরো তুমি পড়ছো নাউন, তোমার প্রশ্ন আসছে কি এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিলার্স, এইগুলো থেকে তোমার প্রশ্ন আসছে। তাহলে এইগুলো হচ্ছে কি না অ্যাপ্লিকেশন সেকশন, যেগুলো তোমাকে কোশ্চেন আনসার করা হবে, বুঝতে পেরেছো? কিন্তু তুমি পড়ছো কিনা নাও। তাহলে নাউন পড়ার সাথে সাথে এই 3টে কি না এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এবং ফিলার্স, এইগুলো যেন প্রতি চ্যাপ্টার থেকে কমপ্লিট থাকে। আমি নাউন পড়ছি তারপরে প্রোনাউনে চলে যাব না, সেখানে কিউএনএ কোশ্চেন আনসারে আমরা কি করব না এই 3টে করে সেকশন আমরা কমপ্লিট করব। যেমন আমার প্রতিটা কোর্সে, ঠিক আছে, তোমাদের যে নতুন কোর্স শুরু হতে যাবে সেখানে নাউন, তার পরের দিন হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কি না এটা আমি পড়াবো, তার পরের দিন কিন্তু এখান থেকে কোশ্চেন আনসার করবো। আর 2 নাম্বার কথা, কম্পারেটিভ সেকশনে নাউন আলাদা, প্রোনাউন আলাদা, যেটা তোমরা পড়েছো সেটা কিন্তু নয়। যেখানে ভর্তি হচ্ছে সেখানে যদি দেখো যে মনে করো আমাদের ছাড়া অন্য কোনো জায়গায় ভর্তি হয়েছে তোমরা, সেখানে যদি দেখো যে নাউন তার ডেফিনেশন তার ক্লাসিফিকেশন নিয়ে পড়ে আছে, তুমি আর চাকরি পাবে না। এইখানে তো স্টুডেন্টের ভুল থাকে না, স্টুডেন্টরা কি করবে, টিচার যেটা পড়ে সেটাই পড়ছে। আমাকে এত বড় সিলেবাস দিয়েছে, এই এত বড় সিলেবাসের মধ্যে এইটুকু অংশ আমাকে পড়তে হবে, এইটুকু এরকম 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 করে নিয়ে এইটুকু জিনিস তৈরি করতে হবে। এবার এত বড় জিনিসটা পড়ার আমার সময় নেই, তাহলে এত বড় জিনিসটা যদি আমাকে পড়ানো হয় তাহলে এখান থেকে প্রশ্ন আসছে, তাহলে আমি এইখানটাই হিট করতে পারলাম না, তাহলে আমার জায়গা কোথায়? দেখবো অনেক স্টুডেন্ট কি করে, প্রচুর পরিমাণে কালেকটিভ নাউন মুখস্থ করে, প্রচুর পরিমাণে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে, তো সেগুলো থেকে 1 নাম্বার আসবে, তাহলে 1 নাম্বারের জন্য আমি জান দিয়ে দিচ্ছি, আর বাকি 99 নাম্বার যেখান থেকে আসবে সেখান থেকে আমি কিছু করছি না। তাহলে এটাই তোমাদের সব থেকে বড় ভুল। সব থেকে বড় জায়গা হচ্ছে যে তুমি যখন কম্পিটিটিভ সেকশনে পরীক্ষা দেবে তখন নিজেকে জাজমেন্ট করতে শেখো, ক্যাপা নিজেকে সবসময় মূল্যায়ন করতে শেখো যে আমি কি করছি, সেটা আমার এই যে পরীক্ষাটা তার সঙ্গে এটা যুগোপযোগী কিনা। সেজন্য প্রতিদিন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একবার দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একবার দেখো, ঠিক আছে? তো এবার যাচ্ছি আসল জায়গায়, যে এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এটা ভাগ। এবার ভোকাবুলারি কিনা সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড ইডিয়ামস প্রভাব স্পেলিং, এটা হচ্ছে কিনা তোমার অ্যান্টোনিম তোমার ভোকাবস এর ক্ষেত্রে। এর বাইরেও একটা জায়গা আছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ, সেটাও আগের বারে দিয়েছিল। রিঅ্যারেঞ্জ মানে একটা প্যারাগ্রাফ দেবে, সেই প্যারাগ্রাফ থেকে তোমাকে প্রশ্ন আনসার করতে হবে, যেটাকে সাজাতে হবে, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের মোটামুটি সিলেবাস। এবার এই সিলেবাসটাকে কমপ্লিট করবে কি করে, দেখো তোমাদের সামনে উপায় বলে দিয়েছি কি করে কমপ্লিট করবে। স্ট্র্যাটেজি টু স্কোর 15 আউট অফ 15, দেখতে পাচ্ছ নাকি? দেখো সবাই আগে দেখে নাও।
আগে দেখে নাও, সকালবেলায় আমরা গ্রামার পড়বো, দুপুর বেলায় আমরা ভোক্যাবস পড়বো, সন্ধ্যাবেলায় আমরা পিওয়াই কি প্র্যাকটিস করব, ঠিক আছে? আর এইগুলোকে রিভাইজ করব বা একদম ফাস্ট প্র্যাকটিস করব কখন না, একদম রাতে। ঠিকঠাক আছে না? স্যাটিসফাইড তোমরা? একদম স্যাটিসফাইড স্যার। যখনই আমাদের কাছে কোনো সিলেবাস তৈরি হয়ে যায়, যখনই দেখি সকালবেলা এটা করব, দুপুরবেলা এটা করব, বিকালবেলা ওটা করব, রাত্রেবেলা এটা করব, মানে আমরা সব থেকে বেশি হ্যাপি হই যে এই তো সিলেবাস পেয়ে গেছি, এই তো স্যার বলে দিয়েছেন যে কখন কি, তাহলে তো এটাতেই হয়ে যাবে। বিকজ এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি, বুঝো তো? হিউম্যান সাইকোলজি কিরকম বলো তো? না ধরো আমি যেটা মনের মধ্যে চাইছি বা আমাকে যেটা সারা জীবন পড়িয়ে এসছে বাকি টিচাররা, আমি সবসময় তার সিমিলারিটি খুঁজি। যদি দেখি তো এইগুলো আমাদেরকে ছোটবেলা থেকে পড়িয়ে এসছে, এইভাবে আমরা রুটিন তৈরি করেছি। যদি দেখি সকালবেলা এটা, দুপুরবেলা ওটা, বিকালবেলা এটা, যখনই মিলে গেল আমাদের সাথে, আমরা বলবো ফ্যান্টাস্টিক টিচার ইউ আর। মিলে গেছে যেহেতু তোমার সাথে, তোমার সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু আমি বলবো আমাকে ফ্যান্টাস্টিক বলতে হবে না, কারণ আমি তোমাদের জীবনের জন্য লড়ি, আমি তোমাদের মানে প্রতিষ্ঠার জন্য লড়ি। অল আর বুলশেট, অল আর বুলশেট, কোনো মানে নেই এগুলো। তুমি একদিন পালন করবে, দুদিন পালন করবে, 3 দিন থেকে কিছুই পড়াশোনা করবে না, তারপর দেবে পরীক্ষা চলে আসবে, কারণ এই পরীক্ষাটা হবেই, কোর্টের অর্ডার আছে এই পরীক্ষাটাতে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, পরীক্ষাটাকে কমপ্লিট করতে হবে। আর তুমি এরকম করে 2 দিন বসে 3 দিনের দিন হাল ছেড়ে দেবে, আবার একটা অন্য কোনো কোর্সে যাবে, আবার একটা অন্য কোনো বই কিনবে, ঠিক আছে? তো এখানে আমি একটা জিনিস বলে দিই, রিসোর্স কখনো বাড়াবে না। যা করবে 1 সপ্তাহের মধ্যে করবে। তুমি যদি রিসোর্স বাড়িয়ে ফেলো, প্রচুর বই কেনো, প্রচুর কোর্স কেনো, প্রচুর ইউটিউব দেখো, তাহলে কিন্তু তোমার কিন্তু পরীক্ষা পাওয়া প্রথমেই চাপ হয়ে গেল। যে কোনো একটাকে ফিক্সড করো, সেটা বই হোক, সেটা কোর্স হোক, কিন্তু সেটা যে কোনো এক জায়গায় একটা টিচার পড়াবে। কোনো প্রয়োজন নেই গৌতম ঘোষাল তোমাদেরকে ইংরেজি পড়াবে। তোমার যে ঘোষালকে ভাল লাগে, যে দাসকে ভাল লাগে, ঠিক আছে, যে রয়কে ভাল লাগে, যে মুখার্জিকে ভাল লাগে, ঠিক আছে, যে বিশ্বাসকে ভাল লাগে, ও তাদের কাছেই পড়ো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই একটা পার্সন বারবার চেঞ্জ করলে 2 মাসে কিন্তু সব জল ঢালা হয়ে যাবে। তাহলে আমি যেটা বললাম যে এই রকম করে যে জিনিসটা তোমরা করে থাকো, এইটা আমার মতে একদম ভুলভাল একটা পদ্ধতি, ঠিক আছে? ওর থেকে যেহেতু একটা জায়গায় আমরা এসেছি, এখন টার্গেট ওয়াইজ কাজটা আমাদেরকে করতে হবে। টার্গেট ওয়াইজ কাজ করতে হবে। টার্গেট বলতে দেখো, এই যে কনসেপচুয়াল ব্যাপারটা না, এই যে কনসেপচুয়াল ব্যাপারটা, এটাকে আমরা সময় দেবো ম্যাক্সিমাম 20 ডেজ, ম্যাক্সিমাম 20 ডেজ, কিংবা আমি এটাকে 20 ডেজ না করে আমি এটাকে 21 দিন করছি। এর বেশি আমার সময় দেওয়া যাবে না। অর্থাৎ যে কোনো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, টেন্স, এগুলোর কনসেপচুয়াল জায়গাটা তোমাকে 21 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। যদি পারো ভালো, না পারো খারাপ, ঠিক আছে? আর পারবে না নিজেকে উঠে দাঁড়া করতে, উঠে দাঁড়া করতে আর পারবে না, কারণ সেই সময় তুমি পাবে না, ঠিক আছে? তো এটা আমরা কি করব, ধরো নাউন পড়ছি, নাউন থেকে কোশ্চেন আনসার আমি সেই দিনেই শেষ করে ফেলবো। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। নাও প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এরকম করে পড়ে যাও। কিন্তু একটা সব থেকে বড় জায়গা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে যে কনসেপচুয়াল লার্নিং করি, প্র্যাকটিস করি, কিন্তু আমরা যেটা করি না সেটা হচ্ছে কি না রিভিশন। আমরা যেটা করি না সেটা হচ্ছে কি না রিভিশন। সবাই বলে হার্ড ওয়ার্কিং ইজ দ্য কি অফ সাকসেস, আমি বলি রিভিশন ইজ দ্য কি অফ সাকসেস, রিপিটেশন ইজ দ্য কি অফ সাকসেস। যদি তুমি এইগুলোকে 3বার করে না রিপিট করতে পারো, তাহলে তোমার কিন্তু নিট ফল 0। আমি যখন একটা ক্লাস পড়াচ্ছি, স্টুডেন্ট ভাবছে দারুণ পড়াচ্ছে স্যার, দারুণ বুঝছি, কিন্তু ওই ক্লাসকে তুমি যদি 3বার রিভাইজ না করো, তাহলে তোমার নিট ফল কি হবে না 0 হবে। তাই বারবার বলছি রিভিশন যেন থাকে। ধরো তুমি তুমি ভাবছো যে আমি এর জন্য 1000 ঘন্টা দেবো, 1000 ঘন্টা কনসেপচুয়াল জিনিস পড়বো, ঠিক আছে, কোনো চাপ নেই। 1000 ঘন্টা স্যার আমি এই কদিনের মধ্যে আমি প্র্যাকটিসের জন্য বের করব, কিন্তু আমি রিভিশনের জন্য কোনো টাইম বের করব না, তাহলে 0কে তুমি যে কোনো দিয়ে গুণ করলে নিট ফল কি হবে 0। তো সিমিলারলি তোমার রেজাল্টও 0 হবে, ঠিক আছে? এরপর আসি খুব ইম্পর্টেন্ট কথা, যেটা তোমাদেরকে বলতে গিয়ে এতটা জায়গা আমি অতিক্রম করলাম। সেটা হচ্ছে যে 3টে সেকশনের মধ্যে আমাদেরকে সারতে হবে। একটা হচ্ছে তোমার বেসিক, মানে যেটা কনসেপ্ট,
তারপরে হচ্ছে কিনা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপরে হচ্ছে কিনা সাজেস্টিভ কোশ্চেন এবং মক টেস্ট। এই চারটে ফ্রেজে আমাদেরকে যেতে হবে। এই চারটে ফ্রেজে যদি না যাই তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হবে, আমরা কিছুই করতে পারবো না। এই যে 15 নাম্বার দিয়েছে, তোমার দেখে মনে হচ্ছে 15 নাম্বার, কিন্তু এখানে পুরো সিলেবাস ঢুকে আছে, বিশ্বাস করে দেখো। তো বেসিক মানে কি, তোমাদেরকে কনসেপচুয়াল জিনিসটা। পিওয়াই কি মানে কি, প্রিভিয়াস ইয়ার। এই যে বেসিকের সঙ্গে কিন্তু কোশ্চেন আনসার ইনক্লুড থাকবে, এই যে এরর কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কেন না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখো তোমরা এখানে বেশি পাবে না, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স একবারই পাচ্ছ এবং সেখান থেকে কিছু সাজেস্টিভ কোশ্চেন্স প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। যদি তোমাদের টেক্সট বুকে তোমাদের পাস প্রো থাকে তাহলে সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে সাজেস্টিভ কোশ্চেন হয়ে গেল। এবার হচ্ছে মক টেস্ট। মিনিমাম 100টা মক টেস্ট দিতে হবে তোমাকে ইংলিশে, এইটা কিন্তু ভালো করে স্টার্ট দিয়ে নাও। মিনিমাম 100টা তুমি মক টেস্ট দিচ্ছ, তার সঙ্গে এই মক টেস্টটাকে তুমি 3বার প্র্যাকটিস করছো। তোমার যদি মনে হয়ে থাকে স্যার আমি 100টা পারবো না, তুমি 50টা করো, কিন্তু প্র্যাকটিস করো 3বার। 3বারের নিচে যদি প্র্যাকটিস করতে না পারো তাহলে তুমি ছেড়ে দাও, তোমাকে এতটা করতে হবে না। তুমি 30টা মক টেস্ট করো, তাহলে কিন্তু তুমি 3বার প্র্যাকটিস করে যাও। এটা সব থেকে ভালো হয় 5বার প্র্যাকটিস করলে, সব থেকে ভালো হয় 5বার প্র্যাকটিস করলে, ঠিক আছে। এরপর যদি বলি যে এই জিনিসটা তুমি এতদিনের মধ্যে কমপ্লিট করবে কি করে, এতগুলো জিনিসকে। দেখো আমি যদি বলি যে দেখো তোমাদের সামনে আমাদের যে এই কোর্সটা আছে, ঠিক আছে, আমি তোমাকে বারবার বলছি যে তুমি কখনোই এই 300 টাকা 400 টাকার কোর্স নিতে পারো তোমার যদি মনে হয় 329 টাকা, বাট এটা তোমার কিন্তু মন ভরবে না বা তোমার পেট ভরবে না। এটার জন্য নয় যে তোমাকে বেশি টাকা করছি, তুমি 1099 টাকা নাও, এখানে অনেক বেশি ফেসিলিটি তুমি পাবে। 1 বছরের ফেসিলিটি পাবে, ঠিক আছে, তার সঙ্গে ফ্রি টেক্সট বুক পাস প্রো পাবে, ঠিক আছে। যাদের মনে হয় যে স্যার 3 মাসেই আমরা কমপ্লিট করি, 3 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, তারা নিতে পারো, অসুবিধা কিছু নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যখনই তুমি এখানে আসবে তখনই তোমার সব থেকে বড় জায়গা যেটা হবে সেটা হচ্ছে তোমাকে আরো যে নেক্সট টাইম পরীক্ষাগুলো আসবে, মনে করো তুমি এখানে আপার প্রাইমারি পেলে, সবই পেলে, আবার ধরো পরীক্ষা পেছালো, তখনও কিন্তু তুমি রিভাইজ করতে পারবে, কিন্তু এটা নিয়ে তুমি রিভাইজ করতে পারবে না। সব থেকে ভালো এটা নাও। এবার এখানে তুমি কি পাবে না, এই যে জিনিসগুলো আমি তোমাকে এতক্ষণ ধরে দেখালাম, ঠিক আছে, এই যে পুরো সিরিজটা তোমাকে দেখালাম, এই পুরো সিরিজটা তুমি এখানে পাবে, এই পুরো সিরিজটা পাবে তুমি এখানে। এবং সে বলে স্যার মক টেস্ট কোথাও দেবো, মক টেস্ট হিউজ পরিমাণে মক টেস্ট এখনো, এই তো আমাদের শুধুমাত্র নোটিফিকেশন বেরিয়েছে, তার মধ্যেই 20টা মক টেস্ট এখনই যুক্ত হয়ে গেছে। তাহলে ভাবো ডিটেল নোটিফিকেশন আসার পর কতগুলো আসবে। তো এইটা ভালো করে 20টা মানে তুমি 20টা ইন্টু 3 এখনই প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো এরপর দেখো তুমি মনে করো 1099 টাকা এই কোর্সটা নিলে, তো নেবে কি করে, নেওয়ার পরে নেওয়ার জন্য তুমি আমাকে কল করবে এই নাম্বারে, এই 7908100347 কল অথবা মেসেজ করলে বেটার হয়। কিংবা তুমি কোড অ্যাপ্লাই করতে পারো GOUTAM, কারণ এখন টেক্সট বুক খুললেই প্রথমেই তোমার হচ্ছে টেক্সট বুক সুপারপাস লাইভ, টেক্সট বুক সুপারপাস লাইভ প্রথমেই থাকে, সেখানে কি তুমি কোড অ্যাপ্লাই করেও কিনতে পারো। যদি বলো যে না স্যার আপনার কাছ থেকে নেবো, তুমি আমাকে কল করতে পারো, মেসেজ করতে পারো। এবার দেখো এখান থেকে যদি তোমার মনে হয় যে আজ থেকে আমি পুরোটা আমার 100% দিতে পারবো, তবেই তুমি কোর্সে এসো, আমার কাছে পরিষ্কার কথা, তবেই তুমি কোর্সে এসো। আর যদি মনে হয় যে না স্যার আমার ডাউট আছে, আমি নিজেকে এইভাবে নিগড়াতে পারবো কিনা বা আমাকে এই জায়গায় আমি যেতে পারবো কিনা, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু সত্যি সত্যি তুমি একটু ভেবে চিন্তে কাজ করো, ঠিক আছে। আর যদি মনে হয় এই 2 মাস আমার কাছে সব থেকে মূল্যবান সময়, এই 2 মাস আমার জীবনের চ্যালেঞ্জের সময়, এই 2 মাস আমি জীবনের সব থেকে বড় জিনিস করতে চলেছি, আমি পাস্ট ভুলে যাচ্ছি, আমি কি করেছি না করেছি আমি ভুলে যাই, আমি ফিউচার ভুলে যাই কি হবে না হবে, এই 2 মাস আমি নিজেকে প্রমাণ করে দেখাবো। যদি এইটা করতে পারো তাহলে তুমি এসো কোর্সে, সেই জুনুন সেই জজবা তোমার মধ্যে চাই। অর্থাৎ এইগুলো না থাকলে কখনো তুমি কম্পিটিটিভ এক্সাম কিছু করতে পারবে না। কম্পিটিটিভ এক্সাম এখান থেকে হয় না, এখান থেকে হয়। যদি তোমার মনের জোর থাকে তবে তুমি করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না, এটা সত্যি কথা। এবং যেটা বললাম সেটাই করানো হবে পুরো কোর্সের মাধ্যমে। এই যে বেসিক কোশ্চেন আনসার, তারপর হচ্ছে কি না তোমার প্রিভিয়াস ইয়ার সাজেস্টিভ কোশ্চেন্স এবং মক টেস্ট তুমি দিতে পারছো, বুড়ি মক টেস্ট। এবং তার সাথে 4টের সময় মক টেস্টের ক্লাস নিয়ে আসবো, বিকাল 4টে প্রতিদিন তোমরা সেখানে ক্লাস করবে, ঠিক আছে। তো শুধুমাত্র টেক্সট বুক সুপার কোচিং এর সাথে জুড়ে থাকলে কিন্তু তোমরা একটা স্বপ্ন দেখার, স্বপ্ন সফল করার চেষ্টা করতে পারছো। তাহলে বুঝতে পারলে ইংলিশের ওয়েটেজ কতটা। আর একটা জিনিস বলে দিই, সবাই হয়তো অন্য সাবজেক্ট গুলোতে কমফোর্টেবল, তুমিও কমফোর্টেবল, তো সেক্ষেত্রে
তোমার মনে হবে যে এইগুলোকে বেশি করে পড়ি এবং এইগুলো থেকে স্কোর করি। যে ইংলিশে বেশি স্কোর করবে, আজকে লিখে নাও, রেকর্ড করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, যে ইংলিশে বেশি স্কোর করবে সে চাকরি আগে পাবে। তোমাদেরকে চ্যালেঞ্জ রইল। আর কি বলবো, এই ক্লাসে যা বলার সবকিছু বুঝিয়ে দিয়েছি। যদি এই ক্লাসটা দেখে সাধারণভাবে তোমার মধ্যে সেই রক্ত গরম হয়, সেভাবে প্রিপারেশন নিতে মনে হয় যে এই সুযোগটা পেলাম, আর কোনোদিন সুযোগ পাবো কিনা তাও জানি না। ঠিক আছে, বাড়িতে খেয়ে বসে চাকরি করতে পারবে, ঠিক আছে, মাসে দুবার বড় ছুটি পাবে বছরে, তো এই চাকরি তোমাদের কাছে যদি প্রলোভন না জোগাতে পারে, এই চাকরি তোমার কাছে যদি সেই জজবা বা সেই জুনুন নিয়ে আসতে না পারে, তাহলে আর কোনো দিনই তোমার মধ্যে সেই রক্ত গরম হওয়ার কেস হয় বলে আমার মনে হয় না। ঠিক আছে, কারণ জীবনে একটা সময় কষ্ট করলে সারা জীবন সুখে থাকবে, এটা তুমি শুনেইছো। তাহলে একটা সময় নয়, 2 মাস শুধু দাও। তাও তোমাকে সারাদিন কঠোর পরিশ্রম নয়, স্ট্র্যাটেজিক্যালি পড়ো। স্ট্র্যাটেজিক্যালি যারা পড়াশোনা করে তারাই সাকসেসফুল হয়, তুমিও তো হবে। কেন ভাবছো? কনফিডেন্স নিয়ে এসো নিজের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ।